প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জীবনানন্দ দাশের একটি গুরুত্বপূর্ণ কবিতা শিকারের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আমাদের যে পর্যায় শিকারের দুটি, সেই দুটি পর্যায়ের প্রথম পর্যায়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। এটি একটি অত্যন্ত গূঢ় চিন্তা ভাবনামূলক কবিতা। এই কবিতা গভীরে আমরা প্রবেশ করার চেষ্টা করব এবং প্রতিটি লাইন ধরে ধরে আমরা সেই আলোচনার ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে যাব। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের গত দিনের যে চিন্তা ভাবনাগুলো দিয়েছিলাম সেই চিন্তা ভাবনাগুলোকে আর একবার মনে করিয়ে দেব। আমাদের আলোচনার যে ক্ষেত্র ছিল জীবনানন্দ দাশের শিকার দ্বিতীয় পর্ব। কি শিকার, আমরা এটা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতায় যে শিকারের কথা বলা হয়েছে, আসলে সেই শিকারটা কিসের শিকার? আমি কবিতা আলোচনার ক্ষেত্রে তিনটি শিকারের কথা বলবো। এক, বাদামি হরিণ শিকার। অর্থাৎ কবিতায় যে শিকারের কথা একেবারে সরাসরি কবি আমাদের বলেছেন, সেই একটা বাদামি হৃষ্টপুষ্ট হরিণ, তার শিকারের এবং তার ট্র্যাজিক পরিণতির কথা। অর্থাৎ শিকার কবিতার যদি সরাসরি কোনো শিকারের কথা আসে তাহলে অবশ্যই বাদামি হরিণের শিকার। দ্বিতীয় শিকারের কথা বলবো বাস্তুতান্ত্রিক ভারসাম্যের শিকার। অর্থাৎ আমরা যদি দেখি দুটো স্তর, অর্থাৎ প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর, প্রথম স্তরে আমরা দেখব কিন্তু একেবারে অনুপম সৌন্দর্য এবং প্রকৃতির অনুপম রূপময়তার মধ্যে আমরা একটা বাস্তুতান্ত্রিক ভাবনার কথাকে কিন্তু প্রকাশিত হতে দেখি। কবি জীবনানন্দ দাশ এক অনুপম প্রকৃতির সৌন্দর্যের মাঝে পাঠককে নিয়ে এলেন এবং পাঠককে নিয়ে এসে তিনি কি ব্যক্ত করতে চাইলেন? যে একেবারে প্রকৃতির অনুপম, কি দেখাতে চাইলেন? একেবারে প্রকৃতির অনুপম রূপ সৌন্দর্যের কথা। সেখানে কি এসেছে? প্রথম ভরে একটি আকাশ, একটি তারা, কিরকম প্রকৃতি এবং কিরকম আকাশ, তার উপমা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যে কোমল নীল ঘাসফড়িংয়ের সঙ্গে আকাশের নীলের সঙ্গে তুলনা করা হয়েছে। আকাশে একটি তারা তখনও তার স্বাতন্ত্রতা বজায় রেখে আছে, অর্থাৎ তখনও পর্যন্ত জীবনের সমস্ত কিছু শেষ হয়নি, বরং সেই ভোর একটা নতুন আশা, নতুন উদ্দীপনা, উন্মাদনার বার্তা নিয়ে আসছে। যে তারাটির সঙ্গে তুলনা করা হয়েছে কবেকার পাড়া গাঁয়ের একটা লজ্জা বিধুর মেয়ের গোধূলি মদির ভাবনার আবেশের কথা। সে যখন প্রথম বাসর ঘরে তার স্বামীর স্পর্শ পেতে চলেছে, সেই আনন্দ ঘন মুহূর্ত। আবার ওই একটি তারাকে তুলনা করা হয়েছে স্থানগত এবং কালগত অতি দূরত্বে। হাজার হাজার বছর আগে যেমন তিনি পথ চলতে পারেন প্রেমিকা বনলতার সন্ধানে, সেই রকম যেন হাজার হাজার বছর আগে মিশরীর কোনো এক নারী তার হৃদয়ের ভালোবাসার অর্ঘ্য দিয়েছিল তার প্রেমিক সত্তাকে, তার নীল গেলাসের মদে রেখেছিল তার হৃদয়ের থেকে উৎসারিত সে তো শুভ্র মুক্তার ডালি। তারপরেই আমরা দেখব একেবারে প্রকৃতির অনুপম সৌন্দর্যের মাঝে দেশওয়ালি মানুষেরা তারা আগুন জ্বেলেছিল। কীরকম আগুন? মোরগ ফুলের মতো টকটকে লাল আগুন। সেখানে কিন্তু বাস্তুতান্ত্রিকতা ধ্বংস হয়নি। যে কথাটা আমি বারবার বলছি, যে বাস্তুতান্ত্রিক ভারসাম্যর যে জায়গা, সেটা কিন্তু তারা ধ্বংস করেনি, বরং অসত্য গাছের পড়ে যাওয়া শুকনো পাতাকে নিয়ে তারা কিন্তু শীতে, হিম থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের শরীর উষ্ণ রাখার প্রয়োজনে কিন্তু তারা উষ্ণ রাখার প্রয়োজনে কিন্তু তারা সেই আগুন জ্বেলেছিল। কিন্তু সেই আগুন
ভোরের আলো বিকশিত হওয়ার সাথে সাথে সে কিন্তু একেবারে বিবর্ণ হয়ে যায়, একেবারে রোগা শালিকের ইচ্ছার মতো। কিন্তু তারপরেই তিনি আবার ঝলমলে ভোরের পরিবেশে আনলেন সবুজ পাতা, নীল আকাশ, যেটা কিনা একেবারে ময়ূরের ডানার মতো সবুজ নীল। অর্থাৎ প্রথম ভোরে এই বিষয়গুলো একেবারে প্রকৃতির মধ্যে একেবারে অনুপম সৌন্দর্যতার মধ্যে ধরা পড়ে। আকাশ একটি তারা, দেশোয়ালীদের আগুন, হৃদয়ের বিবর্ণ ইচ্ছে এবং ময়ূরের ডানা সবুজ নীল। এবং এখানে একটা কথা বলবো, সেই পরিবেশ ছিল অত্যন্ত সুস্থ, স্বাভাবিক, একেবারে প্রকৃতির অনুপম সৌন্দর্যের, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার একটা প্রয়াস হিসাবে। আমরা তারপরে দেখব শিকার হয়ে যাওয়া সুকুমার মনোবৃত্তি, অর্থাৎ আমাদের জীবনের যে প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা, সহানুভূতি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু শিকার হয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে। ফলে আমরা একটা জিনিস দেখব যে এই তিনটি দিক, বাদামি হরিণ শিকার, বাস্তুতান্ত্রিক ভারসাম্য এবং সুকুমার মনোবৃত্তির এই যে প্রকাশ, এই প্রকাশের ক্ষেত্রে কবি জীবনানন্দ দাশ দুটি পর্যায়কে এনেছেন এবং তুলনামূলক আলোচনা করছেন। কি রকম তুলনামূলক? বিপরীত চিত্র দিয়ে। অর্থাৎ প্রথম পর্যায়ের যে ভোরের চিত্র, দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেই ভোর আসছে, কিন্তু সেই ভোর কিন্তু বিপরীত একটি চিত্রকে প্রকাশ করছে। সেটাকে নিয়েই কিন্তু আমাদের আজ আলোচনার বিষয়। তো আমরা আসি দ্বিতীয় পর্যায়ে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে কতগুলো জিনিস আমাদের ভেবে নিতে হবে। এক, জীবন সংগ্রামের কথা, হেরে যাওয়ার কথা, নাগরিক উল্লাসের বিকৃত আনন্দ এবং হৃদয়হীন নৃশংসতার কথা আমরা এখানে ফুটে তুলব। ভোর, তাহলে প্রথম ভোর যেভাবে শুরু হয়েছিল, দ্বিতীয় ভোরের শৈলী, লেখন শৈলী কিন্তু সেইভাবেই শুরু হলো। ঠিক তারপরে ক্ষণিক বিরতির সেমিকোলন, অর্থাৎ তিনি দ্বিতীয় ভোরের প্রকৃতির মাঝে আমাদেরকে নিয়ে যাবেন, অর্থাৎ নিয়ে যাচ্ছেন। কি সেখানে? ভোর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। অর্থাৎ বাস্তুতান্ত্রিক লড়াইয়ের কথা কিন্তু এখানে শুরু হয়েছে, অর্থাৎ প্রতিযোগিতার লড়াই। সেই প্রতিযোগিতার লড়াইয়ে আমরা কি দেখব? একটা সুন্দর বাদামি হরিণ, সে সারা রাত বাস্তুতান্ত্রিক খাদ্য খাদকের লড়াই, চিতাবাঘিনীর থাবার হাত থেকে, তার খাদ্য হিসাবে পরিণত হওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচিয়েছিল। অর্থাৎ সেই বাঁচানোটা কিন্তু একেবারে বাস্তুতান্ত্রিকভাবে বাঁচানোর লড়াই। অর্থাৎ খাদক বাঘ সে খাদ্য হরিণকে প্রকৃতির সেই জায়গায় যে খেতে চাইবে, এটাই স্বাভাবিক। আর বাঘ এবং হরিণের এই যে জায়গাটা প্রকৃতির মধ্যে, অরণ্যের মধ্যে, এটা কিন্তু জানা একটি বিষয়। সেই কারণে জানে বলেই হরিণ কিন্তু তার জীবনকে বাঁচানোর জন্য লড়াই করেছে। এবং সে লড়াইয়ে কি হয়েছে? নক্ষত্রহীন, অর্থাৎ যে আকাশ অন্ধকার, সেই আকাশে নক্ষত্র না থাকা আরও অন্ধকারকে সূচিত করে। মেহগিনির মতো অন্ধকার, সেই অন্ধকারটা কীরকম? মেহগিনির ঘন বৃক্ষ ছায়ায় যে চরম অন্ধকার দেখা যায়, ঠিক সেই চরম অন্ধকার একটা মৃত্যুর করালো দৃষ্টিভঙ্গিতে কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ মৃত্যুর হাতছানি, সেই চরম মৃত্যুর অন্ধকারের হাতছানির হাত থেকে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সে জীবন সংগ্রামে লড়াই করেছে, ছুটে বেরিয়েছে শুধুমাত্র খাদক বাঘের হাত, চিতাবাঘের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। এসেছে সে ভোরের সুন্দর বাদামি হরিণ, এই ভোরের অপেক্ষা করেছিল। অর্থাৎ সেই যে চিতাবাঘিনীর হাত থেকে সে রক্ষা পেয়েছিল এবং সে নেমে এসেছিল একেবারে প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে একটা ভোরের
একটা পরিস্থিতিতে। সেই ভোর তো সে আকাঙ্ক্ষা করেছিল যে ভোরের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, যে ভোরে জীবনের আমাদের মানবিক গুণগুলো প্রকাশ পাবে, বেঁচে থাকার দাবি প্রকাশ পাবে। সেখানে থাকবে না কোনো আততায়ীর হানা, সেখানে থাকবে না কোনো খাদ্য খাদকের চরম লড়াই, শুধু বেঁচে থাকা, আনন্দ এবং নতুন প্রজন্ম সৃষ্টি করার উল্লাস। যে জায়গাটা কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছিল। কেন হারিয়ে যাচ্ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নগরায়নের ভোগবাদী মানসিকতার জন্য মানুষ কিন্তু আস্তে আস্তে তার সুকুমার মনোবৃত্তিগুলো হারিয়ে ফেলেছিল। কিন্তু আমরা তো এমনই এক ভোরের আকাঙ্ক্ষা করি যে ভোরে কিনা আমাদের সমস্ত সুকুমার মনোবৃত্তিগুলো আবার জেগে উঠবে, আমাদের সমাজ, আমাদের সংসার আবার পারস্পরিক হৃদ্যতা বোধে আবার জেগে উঠবে, আমরা পরস্পর মিলেমিশে একেবারে দৃঢ় বন্ধনে বেঁচে থাকবো। কিন্তু কি হলো? এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অর্থাৎ এখানে জীবনানন্দ দাশের একটি কবিতা আছে, ঘাস কবিতা। সেই ঘাস কবিতায় যেমন হরিণেরা সুন্দর কচি কচি ঘাস ছিঁড়ে খায়, সেখানে একইভাবে আমরা দেখব সুন্দর বাদামি হরিণ, সেও কিন্তু কচি কচি ঘাস ছিঁড়ে খাচ্ছে। কেমন কচি কচি ঘাস? অতি সুন্দর একটি উপমা। সেই কচি ঘাস কেমন? কচি বাতাবি লেবুর মতো। অর্থাৎ কচি বাতাবি লেবুর যে সবুজ সুগন্ধি আছে, ঠিক এই সবুজ ঘাসের সুগন্ধি, তার কমলতা এবং তার রং। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছেড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। দারুণ সুন্দর উপমা, দারুণ শৈলী, দারুণভাবে লেখা জীবনানন্দের এই লাইনগুলি। কীরকম? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর যেমন প্রবাহমানতা আছে, নদীর যেমন সজীবতা আছে, তাকে বদ্ধ করে রাখা যায় না, কেননা বদ্ধ করে রাখলেই সে কিন্তু মৃত। অর্থাৎ সেই প্রবাহমানতার মধ্যে জীবনানন্দ যেমন জীবনের গতিকে খুঁজে পেয়েছেন, অর্থাৎ সেই প্রবাহমানতার মধ্যে জীবনের উল্লাস, আনন্দকে তিনি প্রকাশ করতে চাইছেন। বদ্ধতার মৃত্যু নয়, অন্ধকারের কঠিন সংগ্রামের পর সে আলোয় নেমে এসেছে। তাহলে অন্ধকার থেকে আলোয় যেমন জীবনের উত্তরণের কথা বলছেন, সেরকম সারা রাত ঘুরে ঘুরে বেড়ানো, মৃত্যু ভয় উপেক্ষা করে ভোরের আলোয় যখন সে নেমে এসেছে, সেই ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়ার জন্য। অর্থাৎ সেখানেও একটি বিপরীতমুখী, অর্থাৎ জীবনের আস্বাদ, জীবনের আনন্দ পাওয়ার জন্য আন্তরিক আকাঙ্ক্ষা, আন্তরিক ইচ্ছা কিন্তু হরিণের মধ্যে আছে। ঠিক সেই রকম আমাদের সমাজের মধ্যে আছে। আমরা শত শত বিপদ, শত শত নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস ছেড়েও জীবনের অমর বাণী, জীবনের মহামন্ত্র ধ্বনি খোঁজার চেষ্টা করি। ঠিক সেই রকম আমাদের জীবনের পথ এগিয়ে যায়। ঠিক একইভাবে হরিণ কিন্তু তার সমস্ত বিপদ থেকে নিজেকে মুক্তি দিয়ে সেই ভোরের আলোয় নিজেকে আরও উদ্ভাসিত করতে চেয়েছে, আরও সজীব করতে চেয়েছে। সেই কারণে সে তার শরীরটাকে স্রোতের মধ্যে নামিয়ে একটা শীতল, একটা প্রবহমান স্রোতে তার ক্লান্ত শরীরটাকে একটা আমেজ দেওয়ার চেষ্টা করেছে, একটা আবেগ দেওয়ার জন্য, একটা বিস্তীর্ণ উল্লাস, একটা বেঁচে থাকার আনন্দ উল্লাস, একটা বেঁচে থাকার আহ্বান। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছেড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অর্থাৎ কবি কি বলছেন? অন্ধকারে হিম কুঞ্চিত, একেবারে অন্ধকার ঠান্ডায় হিম কুঞ্চিত কুঁকড়ে যাওয়া জরায়ু। দারুণ কথা। আমরা মাতৃগর্ভে যে গর্ভাশয়ে থাকে সেই জরায়ুর কথা বলা হয়েছে। সেই জরায়ু কেমন? অন্ধকার, কিন্তু সেই জরায়ুর মধ্যে জীবনের চরম নিশ্চিন্ততা আছে। পৃথিবীর শত শত বিপদ, পৃথিবীর শত শত কঠিনতাকে এড়িয়ে মায়ের জরায়ুর মধ্যে যেমন একটা শিশু বেড়ে ওঠে, ঠিক সেই রকম একটি চিত্র কবি জীবনানন্দ আঁকতে চেয়েছেন।
সেই রকম একটা হিম কুঞ্চিত জরায়ু ছেড়ে সেই নিশ্চন্ততা জায়গা থেকে তিনি কোথায় নেমে আসতে চাইছেন, নামিয়ে আনতে চাইছেন হরিণকে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অর্থাৎ সেই ভোরের আনন্দ, আলোয় একটা উল্লাস, উন্মাদনা, নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা, কামনা, পেলবতা সমস্ত কিছু পাওয়ার জন্য যেন সেই হরিণটা আসতে চাইছে ভোরের আলোয় নেমে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। অর্থাৎ এই যে নীল আকাশ, সেখানে সূর্যের সোনার বর্ষা, সূর্যের সোনার বর্ষা যেমন ঝকমক চকমক করে উঠবে, উজ্জ্বলতায় যেমন মোহিত করে দিতে পারে সবাইকে, তার তীক্ষ্ণ তেজ মানসিকতায়, ঠিক সেই রকম সেই বাদামি হরিণ সেই আলোর মনোরম পরিবেশে ভোরের আলোয় একটা তীক্ষ্ণ সোনার বর্ষার মতো হরিণ কিন্তু নেমে আসতে চাইছে একেবারে প্রাণের উন্মাদনায়, একেবারে প্রাণের উল্লাসে, সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য? অর্থাৎ হরিণীর পর হরিণী, অসংখ্য হরিণীকে, অর্থাৎ জীবনের নতুন প্রত্যয়, একটা নতুন সৃষ্টির উল্লাস, সৃষ্টি সুখের উল্লাসে প্রাণ যেমন হাসে, মন যেমন আনন্দে উদ্বেলিত হয়, হরিণ সেরকম নতুন সৃষ্টির উন্মাদনায় কামনার বার্তা নিয়ে হরিণীর পর হরিণীকে তিনি মুগ্ধ করতে চাইছেন, এবং সেই মুগ্ধতার মধ্য দিয়েই কিন্তু তিনি দেখাতে চাইছেন এক নতুন আবেশ, এক নতুন উল্লাস, একটা নতুন জীবনের আহ্বান। সেই নতুন জীবনের আহ্বানে কিন্তু হরিণ নেমে আসতে চাইছেন। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে প্রকৃতিটা দেখছি সেখানে কিন্তু বাঁচার উন্মাদনা, বাঁচার উল্লাস, ঠিক তার বিপরীত চিত্র একেবারে পঞ্চম স্তবক থেকে কবি জীবনানন্দ দাশ আমাদেরকে দেখাতে চেয়েছেন, যেখানেই নেমে এসেছে হরিণের এক ট্র্যাজিক পরিণতি, নিষ্ঠুর নাগরিক সভ্যতার কুটিল প্রবাহে। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। অর্থাৎ সেই অদ্ভুত শব্দটা কিন্তু আমাদের জানা নেই, সেই বাদামি হরিণের জানা নেই, কেননা অরণ্য প্রকৃতির বাস্তুতান্ত্রিক পরিবেশে কখনো ওই রকম শব্দ শোনা যায় না, যে শব্দের জন্য অরণ্য প্রাণীরা, অরণ্য জীবজন্তুরা অপেক্ষা করতে পারে বা তার থেকে নিজেকে এড়িয়ে প্রাণ রক্ষা করতে পারে। একটা অদ্ভুত শব্দ, যে শব্দ কিন্তু অরণ্য প্রকৃতির বাস্তুতান্ত্রিকতার মধ্যে আসা উচিত নয়, সেই শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখলাম নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। অর্থাৎ এখানে নদীর জলের যে লাল রংটা, তার সঙ্গে তুলনা করা হয়েছে মচকা ফুলের পাপড়ির মতো। অর্থাৎ অদ্ভুত উপমা। মচকা ফুলের পাপড়ির লাল রং যেমন তীক্ষ্ণ, ঠিক সেই রকম নদীর জল লালে লাল হয়ে যায়। সেখানে কেন? আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, এবং তারপরও আগুন জ্বলল। আমরা প্রথম স্তবকে দেখেছিলাম দেশওয়ালিদের আগুন, আবার দ্বিতীয় স্তবকে দেখলাম কিন্তু আবার আগুন জ্বলল। দেশওয়ালিদের আগুন যেন বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় নিজেকে টিকিয়ে রাখার জায়গা, আবার এই যে আগুন জ্বলল ঠিক তার বিপরীত চিত্র, অর্থাৎ হরিণের মাংস, অর্থাৎ বাস্তুতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে হরিণের মাংস খাওয়ার নিষ্ঠুর লোভ, লালসা, রসনার কথা কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ কবি একটা তুলনামূলক গভীরতায় পাঠককে আনতে চাইছেন। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলেমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। অর্থাৎ কবি একেবারে শেষে আমাদেরকে নিয়ে এলেন, কিসে নিয়ে এলেন? আমাদের হরিণের ট্র্যাজিক পরিণতি, এবং সেই পরিণতির মধ্যে আমরা দেখব যে ভোর একটা আশা জাগিয়েছিল, যে ভোর একটা স্বপ্ন জাগিয়েছিল, সেই স্বপ্নের কিন্তু ধ্বংস হতে দেখলাম। এবং প্রকৃতির যে সৌন্দর্য বারে বারে প্রকাশিত হয়েছিল, সেই প্রকৃতির সৌন্দর্যও যেন আমাদের বিঘ্নিত করলো। কি বড় হয়ে দেখা দিল? মানুষের নিষ্ঠুরতা, হরিণের ট্র্যাজিক পরিণতি, অর্থাৎ টোটাল সৌন্দর্য হত্যা। আমরা কবিতার এই অংশে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দেখব যে প্রকৃতিকে নাগরিক মানুষ, নাগরিক উল্লাস, তাদের বিকৃত আনন্দ
কি করে ধ্বংস করে দিতে পারে তার চিত্র। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি, নক্ষত্র, আগেও কিন্তু নক্ষত্র এসেছিল, ভোরের সেই নক্ষত্র, যে নক্ষত্রের কথা আমি আগে আলোচনা করেছিলাম, ঠিক তার বিপরীতে এই নক্ষত্রের নিচে যে মানুষেরা আছে, হিংসা, লোভ, লালসা, নিষ্ঠুরতা, ভোগবাদী মানসিকতা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। যে মানসিকতা একটা আন্তরিক ভাবনায় উদ্ভাসিত হয়েছিল, মদিরতা এসেছিল নতুন সৃষ্টি কামনায়, ভালোবাসার প্রেমে প্রথম ভোরের নক্ষত্রের, ঠিক তার বিপরীত চিত্র দ্বিতীয় ভোরের নক্ষত্রের নিচে নাগরিক মানুষদের লোভ, লালসা, ঘৃণ্য কামনা, এক অসহনীয় প্রকৃতি, এক অসহনীয় ভাবনার কথা কবি জীবনানন্দ আমাদেরকে তুলে ধরতে চেয়েছেন। অর্থাৎ কবি জীবনানন্দ কিন্তু আমাদের স্পষ্ট করে একটা কথা বলতে চাইছেন, নৃশংসতা, হৃদয়হীন নৃশংসতা। কখন হৃদয়হীন নৃশংসতা? হরিণের ট্র্যাজিক পরিণতিতে, সৌন্দর্যের হত্যার মধ্যে। পুরনো শিশির ভেজা গল্প, পুরনো দিনের গল্প, আনন্দ উন্মাদনার গল্প, ভোগবাদী মানসিকতার গল্প। অবশ্য কেউ কেউ বলতে পারেন যে শিশির ভেজা কথাটির মধ্যে হয়তো কান্নার একটা রেশ আছে। অর্থাৎ যতই হিংস্র হোক, যতই কঠিনতা হোক, তাদের যে জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিজের ঘূর্ণিপাকে নিজেই আনছেন, সেটার কারণে হয়তো তাদের জীবনে নেমে আসছে এক অসহনীয় দুঃখ, জ্বালা। অর্থাৎ চোখের জল, সেই চোখের জলে ভিজে যাচ্ছে শিশির, হয়তো হতে পারে, কেউ কেউ মনে করেন। সিগারেটের ধোঁয়া, তেরি কাটা কয়েকটা মানুষের মাথা, নেশা ছিল। কিন্তু কোথায় নেশা ছিল? মিশরের সেই মানুষই যখন নীল গেলাসের মদে ঠেগলেছিল, সেই নেশা হৃদয়ের উৎসারিত আনন্দের নেশা, হৃদয়ে প্রেমের ভালোবাসা জায়গা, সেই নেশা কিন্তু এখানে নয়। এই নেশা কিন্তু তিলে তিলে ধ্বংস করে দেওয়ার নেশা, সিগারেটের নেশা, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। অর্থাৎ নাগরিক সৌন্দর্য, টেরিকাটা আর প্রকৃতির সৌন্দর্য দুটো তুলনা করা হয়েছে। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এলোমেলো বন্দুক মানে আমরা এইবার জানতে পারলাম এই বন্দুকটি শব্দ হয়েছিল, যে শব্দের কারণে হরিণ তার দেহ থেকে রক্ত এবং মচকা ফুলের মতো লাল হয়েছিল সেই নদীর জল। যে হরিণ কিন্তু এই বন্দুকের শব্দ আগে কোনোদিন শোনেনি, অর্থাৎ তার অরণ্য বাস্তুতান্ত্রিক পরিবেশে ওই শব্দ কখনো শোনা যায়নি, ফলে তার মৃত্যুকে ঘনিয়ে এনেছিল। তার সেই ঘুমটা কিন্তু নিস্পন্দ, নিরপরাধ, কিন্তু অপরাধটাকার নাগরিক সভ্যতার। অর্থাৎ কবিতার একেবারে শেষে এসে আমি ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো, এই কবিতাকে জানতে গেলে আরো একবার বাদামি হরিণের শিকার যেন বাহ্যিক ভাবনা, তার বাদামি হরিণ শিকার যেমন বাহ্যিক ঘটনা, তার রূপকের মধ্যে আছে অবশ্যই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের শিকার এবং সুকুমার মনোবৃত্তির শিকার। অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভাবনাকে নাগরিক সভ্যতা কিভাবে ধ্বংস করছে, কিভাবে শিকার হয়ে যাচ্ছে অরণ্য পরিবেশ, বাস্তুতান্ত্রিক বায়োমের ভারসাম্য। ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কবি জীবনানন্দ দাশ যে দেখেছিলেন মানুষের মধ্যে সুকুমার মনোবৃত্তির অধঃপতন, দেখেছিলেন শান্তিকামী মানুষকে হত্যা করার নির্লজ্জ প্রয়াস, দেখেছিলেন প্রেম, ভালোবাসা, স্নেহ যেন মানুষের মধ্য থেকে উবে যাচ্ছে, মানুষ যেন ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ভোগ, স্বার্থ, নিজের কামনা বাসনাকে আরো চরিতার্থ করতে চাইছে। অর্থাৎ সভ্যতার গভীরতর সুখের দিনে আমরা বেঁচে থাকতে গেলে আমাদের সেই সুকুমার মনোবৃত্তিগুলোকে কখনোই ধ্বংস করে দিতে পারি না। আর যদি ধ্বংস করে দেই তাহলে আমাদের জীবনে নেমে আসবে এক চরম অধঃপতন। সেই সভ্যতা, সেই সমাজ কখনো অগ্রগামী হতে পারে না, কখনো রবীন্দ্রনাথের ভাষায় কল্যাণশ্রী হতে পারে না। অর্থাৎ এই শিকারের মধ্যে দিয়ে শুধু হরিণ শিকার নয়, শিকারের মধ্য দিয়ে বাস্তুতান্ত্রিক ধ্বংস এবং সুকুমার মনোবৃত্তির শিকারের কথা বলা হয়েছে। কতগুলি বিষয় এই কবিতার মধ্যে আমাদের আনতে হবে। যেমন কতগুলো কবিতার মধ্যে যে সমস্ত প্রাণী বা পশুর উল্লেখ করা হয়েছে, ঘাস ফড়িং, টিয়া, ময়ূর, শালিক, চিতাবাঘিনী এবং হরিণ। আর যে রঙের বাহার,
রঙে উচ্চারিত আলো এই কবিতার মধ্যে পেয়েছি। কি কি? কোমল নীল, টিয়া পালকের মতো সবুজ নীল রং, বিবর্ণ মোরগ ফুলের মতো লাল রং, সবুজ নীল, অন্ধকার অর্থাৎ কালো রং, বাদামি হরিণের বাদামি রং, কচি বাতাবি লেবুর যে সবুজ একটা কোমল সবুজতার কথা সেখানে বলা হয়েছে, সূর্যের সোনার বর্ষার মতো হলুদ রং এবং মচকা ফুলের পাপড়ির মতো লাল রং। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, তুলনা। প্রথম ভোরের সঙ্গে দ্বিতীয় ভোরের যে চিত্রের তুলনা, অর্থাৎ একটা সুকুমার মনোবৃত্তি, একটা ভালোবাসা প্রেমের জগৎ থেকে দ্বিতীয় পর্যায়ে নিষ্ঠুরতা এবং পরিবেশ বাস্তুতান্ত্রিক ধ্বংসের সেই জায়গা কিভাবে প্রকাশ করেছেন, কিভাবে শিকার হয়ে যাচ্ছে মানুষের মূল্যবোধের জায়গা, কিভাবে শিকার হয়েছে মানুষের সুকুমার মনোবৃত্তির জায়গা, কিভাবে শিকার হয়ে যাচ্ছে নাগরিক মানুষের লোভ জর্জরিত মানসিকতায় মানুষের শুভ বুদ্ধিগুলো এবং অরণ্য প্রকৃতি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু শিকার কবিতা। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এসে ক্লিক করবে। ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে।